হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। সবাইকে আজকের মেডিকেল অ্যাডমিশন টেস্ট কোয়েশ্চেন সলভ ক্লাসে স্বাগত। আজকের আমাদের ক্লাসের টপিকস হচ্ছে কোষ রসায়ন। আজকের ক্লাসে আমরা বিগত 10 বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং ডেন্টাল অ্যাডমিশন টেস্টে এই অধ্যায় থেকে আসা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা প্রশ্নের অপশান সহ তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো এবং দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। প্রথমে যে প্রশ্নটা আমরা দেখব সেটা হচ্ছে নিচের কোনটি ফসফোলিপিড। নিচের কোনটি ফসফোলিপিড? দেখো আমরা জানি আমাদের বইতে ফসফোলিপিডের 3টা উদাহরণ দেওয়া আছে, তাই না? ফসফোলিপিডের 3টা উদাহরণ দেওয়া আছে। এই 3টা উদাহরণ আমরা সেফালি দিয়ে মনে রাখতে পারি। সেফালি দিয়ে মনে রাখতে পারি। এখন দেখো সে দিয়ে আমরা মনে রাখবো কি? সে দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে সেফালিন। সেফালিন। আর প দিয়ে আমরা মনে রাখবো প্লাজমা লোজেন। আর লি দিয়ে আমরা মনে রাখতে পারি কি? লেসিথিন। তাহলে দেখো আমরা অপশানগুলো দেখি। অপশানে রয়েছে কি কি? সুবেরিন, টার্পিন, কিউটিন আর লেসিথিন। আর এখানে দেখো আমরা ফসফোলিপিডের উদাহরণের ভিতরেও লেসিথিন পেয়েছি, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। এখন সুবেরিন, টার্পিন, কিউটিন এগুলো কি? এগুলো হচ্ছে উদ্ভূত লিপিড, এগুলোকে বলা হচ্ছে উদ্ভূত লিপিড। আর সেপালিনটা হচ্ছে আমাদের ফসফোলিপিড। চলো যাই আমরা নেক্সট প্রশ্নে। আমাদের নেক্সট প্রশ্নটা হচ্ছে নিচে কোন প্রোটিন পানিতে অদ্রবণীয়? দেখো প্রশ্ন কিন্তু চেয়েছে অদ্রবণীয়। তাহলে এখন দেখো আমরা যদি দ্রবণীয় প্রোটিনের নামগুলো জানি তাহলে আমাদের জন্য অদ্রবণীয় প্রোটিনগুলো মানে কোনগুলো সেটা আলাদা করে মুখস্থ না করলে হবে। এখন এখানে দেখো আমি তোমাদেরকে কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি। দ্রবণীয় প্রোটিন প্রোটামিন, অ্যালবুমিন আর হিস্টোন। প্রোটামিন, অ্যালবুমিন আর হিস্টোন। তো এই 3টা তোমরা এইভাবে মনে রাখতে পারো। আমরা জানি হাঁপানি একটা রোগের নাম, তাই না? হাঁপানি। তো দেখো হ দিয়ে আমরা মনে রাখবো হিস্টোন। আর ওই যে জফলা আকার এটা দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে অ্যালবুমিন। এটা দিয়ে আমরা মনে রাখবো অ্যালবুমিন। আর প দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে প্রোটামিন। আর এই যে পানি, এই পানি দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে এইগুলো হচ্ছে পানিতে দ্রবণীয়। ঠিক আছে, এইগুলো পানিতে দ্রবণীয়। তাহলে দেখো আমরা অপশনগুলো দেখি। প্রোটামিন, হিস্টোন আর অ্যালবুমিন, এই প্রথম 3টাই কিন্তু পানিতে দ্রবণীয়। তাহলে এইগুলো তো অদ্রবণীয় হইতে পারে না। তাহলে বাকি যে অপশনটা আছে গ্লুটেলিন, এটাই কিন্তু আমাদের আসল উত্তর। তাহলে এটা হচ্ছে ডি নাম্বার হচ্ছে আমাদের এই প্রশ্নের আসল উত্তর। চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। নিচের কোন লিপোপ্রোটিনকে ব্যাড কোলেস্টেরল বলা হয়? কোন লিপোপ্রোটিনকে ব্যাড কোলেস্টেরল বলা হয়? আমরা জানি লিপোপ্রোটিন মূলত 2 ধরনের। একটা হচ্ছে হাই ডেনসিটি লিপোপ্রোটিন, হাই ডেনসিটি লিপোপ্রোটিন, আর একটা হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন, লো ডেনসিটি লিপোপ্রোটিন। এই হাই ডেনসিটি লিপোপ্রোটিনের মাত্রা হচ্ছে গ্রেটার দেন 40 মিলিগ্রাম পার ডিএল। আর লো ডেনসিটিতে মাত্রা হচ্ছে লেস দেন 100 মিলিগ্রাম পার ডিএল। এখন যদি এই লো ডেনসিটি বেশি থাকে আমাদের শরীরে তাহলে কি হবে? আমাদের বিভিন্ন করোনারি হার্ট ডিজিজ বা হৃৎপিণ্ডের রোগ হতে পারে। তাই এই জন্য এই লো ডেনসিটি যে কোলেস্টেরল এটাকে বলা হচ্ছে ব্যাড কোলেস্টেরল। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নের এখানে সঠিক উত্তর কি? লো ডেনসিটি লিপোপ্রোটিনকে বলা হয় ব্যাড কোলেস্টেরল। আর এই যে মাত্রাটা, এই মাত্রাটা একটু মনে রাখবে। হাইয়ের ক্ষেত্রে 40 আর লো এর ক্ষেত্রে 100। এবার দেখো আমরা যাব নেক্সট প্রশ্নে। দেখো গ্লুকোজ সম্বন্ধে কোনটি সঠিক নয়? গ্লুকোজ সম্বন্ধে কোনটি সঠিক নয়? তো দেখো আমরা জানি গ্লুকোজ হচ্ছে একটি কি? মনোস্যাকারাইড। আর সকল মনোস্যাকারাইড হচ্ছে রিডিউসিং সুগার। তাহলে প্রথম যে অপশন এটা হচ্ছে সঠিক। আবার একে আখের চিনিও বলা হয়, কারণ আখের ভেতরে এই গ্লুকোজ অনেক বেশি পরিমাণে পাওয়া যায়, তাই এটাও সঠিক। এবার গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে। কোথায় সঞ্চিত থাকে? যকৃতে সঞ্চিত থাকে। গ্লাইকোজেন হিসেবে যকৃতে সঞ্চিত থাকে। আর দেখো ভিটামিন সি তৈরিতে প্রয়োজন হয় না, এখানে কিন্তু না বলছে, কিন্তু আসলে কিন্তু ভিটামিন সি তৈরিতে গ্লুকোজ প্রয়োজন হয়। তাহলে এটাই কিন্তু হচ্ছে আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে 9 আসল উত্তর। ভিটামিন সি তৈরিতে প্রয়োজন হয় হবে, কিন্তু প্রশ্নে দেওয়া আছে যেহেতু না, আর এখানেও যেহেতু 9 বলছে তাই
এটা হবে ডি নাম্বারটাই হবে আসল উত্তর। এবার দেখা যাবে আমরা নেক্সট প্রশ্নে, নিচের কোনটি মানুষের শরীরের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো প্রোটিন নয়? অত্যাবশ্যকীয় অ্যামাইনো প্রোটিন নয়। আমরা জানি মানুষের শরীরের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো প্রোটিন আছে কতগুলো? 8টি। অত্যাবশ্যক অ্যামাইনো প্রোটিন আছে 8টি। এই 8টিকে আমরা খুব সহজে এমটিবি পিল এই শব্দগুলো দিয়ে মনে রাখতে পারি। এমটিবি পিল এই শব্দগুলো দিয়ে মনে রাখতে পারি। তখন দেখো এম দিয়ে আমরা মনে রাখবো কি? মিথিওনিন। মিথিওনিন। টি দিয়ে আমরা মনে রাখবো ট্রিপ্টোফেন। ট্রিপ্টোফেন। ভি দিয়ে আমরা মনে রাখবো ভ্যালিন। ভ্যালিন। আর পি দিয়ে আমরা মনে রাখবো ফিনাইল অ্যালানিন। ফিনাইল অ্যালানিন। দেখো আই দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে আইসোলিউসিন। আইসোলিউসিন। আর দুটো এল দিয়ে একটা এল দিয়ে আমরা মনে রাখবো লিউসিন। আর একটা এল দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে লাইসিন। লাইসিন। এখন দেখো আমরা পাচ্ছি কিন্তু 7টা। এখানে অত্যাবশ্যকীয় অ্যামাইনো প্রোটিন রয়েছে 8টা। তাহলে এখান থেকে একটা বাদ গেছে। এই টিতে ট্রিপ্টোফেনের পাশাপাশি আরেকটা হবে, সেটা হচ্ছে থ্রিওনিন। তো দেখো মিথিওনিন, ট্রিপ্টোফেন, থ্রিওনিন, ভ্যালিন, ফিনাইল অ্যালানিন, আইসোলিউসিন, লিউসিন, লাইসিন, এইগুলো হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। এখন দেখো প্রশ্ন বলছে কোনটি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড নয়? তাহলে গ্লাইসিন, লাইসিন, ফিনাইল অ্যালানিন, থ্রিওনিন। এরপর দেখো এই যে গ্লাইসিন, এটা কিন্তু আমাদের এই অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের ভিতরে আমরা পাচ্ছি না। তাহলে এটাই কিন্তু হবে সঠিক উত্তর, গ্লাইসিন। এবার দেখো যাব আমরা নেক্সট প্রশ্নে। নিচের কোনটি রিডিউসিং সুগার? নিচের কোনটি রিডিউসিং সুগার? অর্থাৎ রিডিউসিং সুগার বলতে আমরা বোঝা হচ্ছে যেগুলো হচ্ছে রিডিউসিং সুগারগুলো হচ্ছে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড। কিন্তু ডাইস্যাকারাইডের ভিতরে আবার সুক্রোজ আছে। এই সুক্রোজটা হবে হচ্ছে সুক্রোজটা বাদ দিয়ে, সুক্রোজ বাদে। তাইলে আমরা বলতে পারি মনোস্যাকারাইড যোগ ডাইস্যাকারাইড মাইনাস সুক্রোজ। অর্থাৎ সুক্রোজটা কিন্তু রিডিউসিং সুগার নয়। তাহলে স্টার্চ, এটা হচ্ছে পলিস্যাকারাইড। এটা হচ্ছে পলিস্যাকারাইড। সেলুলোজ হচ্ছে পলিস্যাকারাইড। আর গ্লাইকোজেনও হচ্ছে পলিস্যাকারাইড। তাহলে দেখো এখানে গ্লুকোজ, এইটা একমাত্র মনোস্যাকারাইড। এটা হচ্ছে একমাত্র মনোস্যাকারাইড। তাই আমরা বলতে পারি এখানে গ্লুকোজই হচ্ছে আসল রিডিউসিং সুগার, আর অন্যগুলো হচ্ছে নন রিডিউসিং সুগার। এবার দেখো যাবো আমরা নেক্সট প্রশ্নে। সরল রিপিটের উদাহরণ নয় কোনটি? এই প্রশ্নটা হচ্ছে একটা চমৎকার প্রশ্ন। কেমন প্রশ্ন? এই প্রশ্নটা হচ্ছে একটা চমৎকার প্রশ্ন, তাই না? চমৎকার প্রশ্ন। দেখো চ দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে চর্বি। ম দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে মোম। আর ত দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে তেল। তাহলে সরল লিপিড, এইগুলো হচ্ছে সরল লিপিডের উদাহরণ। চমৎকার, ঠিক আছে? চমৎকার, চমৎ, এই তিনটা দিয়ে আমরা মনে রাখবো চর্বি, মোম এবং তেল। তাহলে এখানে দেখো চর্বি, তেল, মোম আর রাবারটা রয়েছে হচ্ছে এক্সট্রা। এখানে প্রশ্ন যেহেতু বলছে 9, তাহলে কিন্তু এটাই হবে আসল উত্তর। অর্থাৎ 9 কোনটি? রাবার। ঠিক আছে? তাহলে সরল পদ্ধতির উদাহরণ আমরা চমৎকার দিয়ে মনে রাখতে পারবো। দেখো আমরা যাবো নেক্সট প্রশ্নে। পলিস্যাকারাইড কোনটি? পলিস্যাকারাইড কোনটি? অর্থাৎ পলিস্যাকারাইড বলতে বোঝায় যেগুলো 10-এর অধিক মনোস্যাকারাইড দিয়ে গঠিত, সেইগুলোকে বলা হয় পলিস্যাকারাইড। তো দেখো ফ্রুক্টোজ, এটা হচ্ছে কি? এটা নিজেই একটা মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড। গ্যালাক্টোজ, এটাও একটা মনোস্যাকারাইড। সুক্রোজ, এটা হচ্ছে একটা ডাইস্যাকারাইড, আর সেলুলোজ, এটা কিন্তু একমাত্র পলিস্যাকারাইড। ঠিক আছে? তাহলে এই প্রশ্নের উত্তর হবে সেলুলোজ। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোনটি গ্লোবিউলার প্রোটিন নয়? নিচের কোনটি গ্লোবিউলার প্রোটিন নয়? এখন দেখো গ্লোবিউলার প্রোটিনের উদাহরণ আমরা জানি হচ্ছে মাইহিমু। গ্লোবিউলার প্রোটিনের উদাহরণ হচ্ছে মাইহিমু। তো দেখো মা দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে মায়োগ্লোবিউলিন। রস্বই দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে ইনসুলিন।
আর হিমো দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন। ঠিক আছে, তাহলে গ্লোমেরুলার প্রোটিন উদাহরণ তিনটি কি কি? মাই, হিমো। তো এখানে দেখো উদাহরণ 9 কোনটি বলছে, তাহলে দেখো এখানে হিমোগ্লোবিন আছে, মায়োগ্লোবিন আছে, ইনসুলিনও আছে। কিন্তু যেহেতু প্রশ্নে 9 বলছে, তাহলে যেটা ব্যতিক্রম বা যেটা বাইরের সেইটাই হবে এটার আসল উত্তর। তাহলে এনজাইম সমীহ এটাই হবে এর আসল উত্তর। নিচের কোনটি গ্লোমেরুলার প্রোটিন নয়? এই প্রশ্নের আসল উত্তর হচ্ছে এনজাইম সমীহ। এখন আমরা যাব নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নটা হচ্ছে দেখো বিরল অ্যামিনো অ্যাসিড কোনটি? বিরল অ্যামিনো অ্যাসিড কোনটি? দেখো যে অ্যামিনো অ্যাসিডের পরিমাণ প্রোটিনে খুবই সীমিত, সেইগুলোকে বলা হচ্ছে বিরল অ্যামিনো অ্যাসিড। এই ধরনের একটাই অ্যামিনো অ্যাসিড আছে, সেটাকে বলা হচ্ছে হাইড্রোক্সিপ্রোপিন। হাইড্রোক্সিপ্রোপিন, ঠিক আছে, হাইড্রোক্সিপ্রোপিন। এটা হচ্ছে বিরল অ্যামিনো অ্যাসিডের উদাহরণ। দেখো আমরা নেক্সট প্রশ্নে, প্রোটিনের প্রকারভেদ নিম্নের কোনটি? প্রোটিনের গঠনের প্রকারভেদ নিম্নের কোনটি? অর্থাৎ গঠনের ভিত্তিতে প্রোটিনকে কয় ভাগে ভাগ করা যায়? আমরা জানি গঠনের ভিত্তিতে প্রোটিনকে ভাগ করা যাচ্ছে 4 ভাগে। তো এখন সেই 4 ভাগটা কি কি? একটা হচ্ছে প্রাইমারি প্রোটিন, দ্বিতীয়টা রয়েছে সেকেন্ডারি প্রোটিন, থার্ড হচ্ছে টারশিয়ারি প্রোটিন এবং 4 নম্বরটা হচ্ছে কোয়াটারনারি প্রোটিন। তাই প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি আর কোয়াটারনারি প্রোটিন, এই 4 ধরনের প্রোটিন গঠনের ভিত্তিতে ভাগ করা যায়। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে 4। তো দেখো যাবো আমরা নেক্সট প্রশ্নে। নিম্নের কোনটি এনজাইমের সঠিক কাজের সাথে সংশ্লিষ্ট নয়? নিম্নের কোনটি এনজাইমের সঠিক কাজের সাথে সংশ্লিষ্ট নয়? আমরা জানি প্রত্যেকটা এনজাইমের কাজ করার জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রা রয়েছে, সেটা হচ্ছে 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। আবার প্রত্যেকটা এনজাইমের জন্য একটা নির্দিষ্ট রয়েছে, একটা নির্দিষ্ট পিএইচ রয়েছে, সেটাকে বলা হচ্ছে অপটিমাম পিএইচ। আবার প্রত্যেকটা এনজাইম কাজ করার জন্য খুবই নির্দিষ্ট সংখ্যক সময় নেই, তাহলে এটাও কিন্তু এনজাইমের কাজের সাথে সংশ্লিষ্ট। এখন প্রশ্ন যেহেতু বলছে নয়, তাহলে যেটা এনজাইমের সাথে সংশ্লিষ্ট নয় সেটা হবে আসল উত্তর, এবং সেটা হচ্ছে চাপ। অর্থাৎ চাপের প্রভাব এনজাইমের উপরে কখনো পড়তে দেখা যায় না, তাই এটার সঠিক উত্তর হচ্ছে চাপ। দেখো আমরা নেক্সট প্রশ্নে, নিম্নের কোনটির জন্য কাঁচা ফল মিষ্টি হয় না? নিম্নের কোনটির জন্য কাঁচা ফল মিষ্টি হয় না? অর্থাৎ যেগুলো হচ্ছে স্বাদে মিষ্টি সেইগুলোর কারণে কিন্তু কাঁচা ফলগুলো মিষ্টি হয়, কিন্তু যেগুলো স্বাদে মিষ্টি হয় না সেগুলো হচ্ছে যদি কাঁচা ফলে থাকে তাও কিন্তু সেটা মিষ্টি হবে না। এখন সেলুলোজ, গ্লাইকোজেন, ফ্রুক্টোজ, এই তিনটাই হচ্ছে স্বাদে মিষ্টি, স্বাদে মিষ্ট, কিন্তু স্টার্চ এটা হচ্ছে মিষ্টি নয়, এটা হচ্ছে মিষ্টি নয়। তাহলে উত্তর হচ্ছে স্টার্চ, যেহেতু এটা কাঁচা ফলে থাকলেও এর জন্য কাঁচা ফল মিষ্টি হবে না। কোনটি সবচেয়ে ক্ষুদ্র সরল প্রোটিন? তো দেখো এটার উত্তর দেওয়া হচ্ছে প্রোটামিন। ঠিক আছে, প্রোটামিন। হচ্ছে নেক্সট প্রশ্ন, কোনটি উদ্ভিদের সুবাস সৃষ্টি করে? উদ্ভিদের সুবাস সৃষ্টি করে কোনটি? অর্থাৎ যে এখান থেকে যে টারপিনেট জাতীয় যে লিপিডগুলো আছে, যেমন স্টেরয়েড, টারবিন, স্ট্রাবার, এইগুলো হচ্ছে উদ্ভিদের সুবাস সৃষ্টি করে। অর্থাৎ এইগুলো ফুলে বা ফলে থাকার জন্য সেখান থেকে একটা মিষ্টি গন্ধ বের হয়। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে টারপিনেট, এটাই হচ্ছে সঠিক উত্তর। নিচের কোনটি উদ্ভিদের সুবাস সৃষ্টিকার? উত্তর হচ্ছে টারপিনেট। বা টারপিনেটের কিছু ভাগ আছে, যেমন স্টেরয়েড, টারপিন, সেইগুলা। দেখো আমরা নেক্সট প্রশ্নে, নিচের কোন প্রধান ডাইস্যাকারাইড? নিচের কোনটি প্রধান ডাইস্যাকারাইড? এখন আমরা প্রথমে দেখে নেব ডাইস্যাকারাইড কি কি আছে। ডাইস্যাকারাইড আছে হচ্ছে 3 ধরনের, এটা আমরা মনে রাখতে পারি মশলা দিয়ে। দেখো ম্যালটোজ, সুক্রোজ এবং ল্যাকটোজ, এই 3টা হচ্ছে প্রধান ডাইস্যাকারাইড। এখন এই 3টা হচ্ছে মূলত ডাইস্যাকারাইড। এর ভিতরে সুক্রোজের পরিমাণ ডাইস্যাকারাইড হিসেবে উদ্ভিদের সব থেকে বেশি, তাই এইটাকে বলা হচ্ছে প্রধান ডাইস্যাকারাইড। তাহলে উত্তর হবে সুক্রোজ, এটা উত্তর হবে সুক্রোজ। এবার দেখো যাবো নেক্সট প্রশ্নে,
নিচের কোনটি উদ্ভিদ কোষে অনুপস্থিত? উদ্ভিদ কোষে অনুপস্থিত কোনটি? দেখো সেলুলোজ, ফসফোলিপিড, ক্লোরোফিল, এই তিনটা উদ্ভিদ কোষে থাকে, কিন্তু কাইটিন এটা হচ্ছে উদ্ভিদের দেহে থাকে না, এইটা থাকে হচ্ছে ছত্রাকের দেহে, এটা থাকে ছত্রাকের দেহে। তাহলে এটাই হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এখন যাবো আমরা নেক্সট প্রশ্নে। নিচের কোনটি সরল প্রোটিনের উদাহরণ নয়? নিচের সরল প্রোটিনের উদাহরণগুলো আমরা একটা ছোট লাইন মনে রাখার মাধ্যমে মনে রাখতে পারি, সেটা হচ্ছে আলমারির পড়া স্কেল। তো দেখো আলমারি দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে অ্যালবুমিন, অ্যালবুমিন। গেটে গ দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে গ্লোবিউলিন, পেলাম দিয়ে আমরা মনে রাখতে পারি প্রোলামিন, প্রোলামিন। হ দিয়ে আমরা মনে রাখতে পারি হিস্টোন, দিয়ে আমরা মনে রাখতে পারি প্রোটামিন। স্কেল দিয়ে আমরা মনে রাখতে পারি স্কেলেরো। তাহলে দেখো এখানে অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোলামিন সবগুলো হচ্ছে সরল প্রোটিনের উদাহরণের ভিতরে আছে। আর প্রশ্ন যেহেতু 9 চেয়েছে, তাহলে লিপোপ্রোটিন হবে সঠিক উত্তর। দেখো যাও আমরা নেক্সট প্রশ্নে। এনজাইম পেপসিনের জন্য অপটিমাম তাপমাত্রা কত? দেখো আমরা একটু আগে বলছি যে পিএইচে কোনো একটা এনজাইম সব থেকে বেশি কার্যকারী থাকে, সেটাকে বলা হচ্ছে অপটিমাম পিএইচ, অপটিমাম পিএইচ। এখন এই যে অপটিমাম পিএইচ গুলোর ধারা আমরা মনে রাখার জন্য একটা লাইন ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে পেইন সেইটা, পেইন সেইটা। দেখো পে দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে পেপসিন, অর্থাৎ পেপসিনের পিএইচ সব থেকে কম। তারপরে রয়েছে সেটা কত? সেটা হচ্ছে 2.0। ইন দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে ইনভার্টেস, ইনভার্টেস। এটার পিএইচ কত? এটার পিএইচ হচ্ছে 4.5। এবার সে দিয়ে আমরা মনে রাখতে পারি হচ্ছে সেলুবায়োস, সেলুবায়োস, সেলুবায়োস। তাহলে সেলুবায়োসের পিএইচ কত? 5। আর এই যে সেইটা, এই রস্য দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে ইউরিএস, ইউরিএস। এটার অপটিমাম পিএইচ কত? এটার অপটিমাম পিএইচ হচ্ছে 7.0। আর ট দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে ট্রিপসিন, ট্রিপসিন। আর এটার অপটিমাম পিএইচ হচ্ছে প্রায় 8.0। তাহলে দেখো এখানে চাইছে হচ্ছে পেপসিনের অপটিমাম পিএইচ কত। তাহলে আমরা প্রথমে দেখলাম পেপসিনের পিএইচ সব থেকে কম, সেটা হচ্ছে 2.00। এবার দেখো যাবো আমরা নেক্সট প্রশ্নে। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হলো? একটু আগে আমরা দেখে আসলাম যে সুক্রোজ হচ্ছে উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড। দেখো যাবো আমরা নেক্সট প্রশ্নে। সেলুলোজে কোন বন্ধনটি বিদ্যমান থাকে? সেলুলোজে কোন বন্ধনটি বিদ্যমান থাকে? আমরা জানি যে সেলুলোজ একটি কি পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড, অর্থাৎ অনেকগুলো মনোস্যাকারাইড গ্লাইকোসাইটিক বন্ধের মাধ্যমে তৈরি করে হচ্ছে একটি পলিস্যাকারাইড। এখন এই পলিস্যাকারাইড দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে আলফা গ্লাইকোসাইটিক বন্ধন দিয়ে গঠিত, একটা আছে বেটা গ্লাইকোসাইটিক বন্ধন দিয়ে গঠিত। এখন এই যে সেলুলোজ, সেলুলোজটা হচ্ছে বেটা গ্লাইকোসাইটিক বন্ধন দিয়ে গঠিত, আর আলফা গ্লাইকোসাইটিক বন্ধের উদাহরণ হচ্ছে এস্টার্স, এস্টার্স। তাহলে সেলুলোজের ক্ষেত্রে বিটা আর আলফার ক্ষেত্রে হচ্ছে এস্টার্স। এবার যাবো আমরা নেক্সট প্রশ্নে। এখন নিচের কোনটি বিজারক শর্করা? নিচের কোনটি বিজারক শর্করা? আমরা একটু আগে দেখছি বিজারক শর্করাগুলো হচ্ছে মনোস্যাকারাইড আর হচ্ছে ডাইস্যাকারাইড মাইনাস সুক্রোজ, অর্থাৎ সুক্রোজ কিন্তু বিজারক নয়, সুক্রোজ হচ্ছে জারক। তাহলে অবিজারক শর্করা, সুক্রোজ একটি অবিজারক শর্করা। তাহলে দেখো যে মল্টেস এটা হচ্ছে কি, এটা কিন্তু একটা ডাইস্যাকারাইড, এটা কিন্তু একটা হচ্ছে ডাইস্যাকারাইড। আর সুক্রেজ এটাও ডাই, কিন্তু এটা নন রিডিউসিং বা হচ্ছে অবিজারক শর্করা। আর গ্লাইকোজেন এরা তো পলিস্যাকারাইড, আবার সেলুলোজ এটা হচ্ছে পলিস্যাকারাইড। তাহলে এগুলো হবে না, যেহেতু প্রথমটা মল্টেস ডাইস্যাকারাইড এবং এটা হচ্ছে রিডিউসিং সুগার, তাই এটা হচ্ছে বিজারক শর্করা। তো এই ছিল আজকে আমাদের ক্লাস, আমাদের কোয়েশ্চেন সলভিং ক্লাস। আশা করি ক্লাসটা তোমাদের উপকারে আসবে। আর এই অধ্যায় থেকে তাহলে কোনগুলো পড়তে হবে নিশ্চয়ই বুঝতে পারতেছ, যে বিভিন্ন ব্যবহার, উদাহরণ, শ্রেণীবিভাগ, এগুলো কিন্তু এই অধ্যায় সবথেকে গুরুত্বপূর্ণ। আর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন প্লাস অ্যামাইনো অ্যাসিড এবং লিপিড সবথেকে
কম গুরুত্বপূর্ণ, লিপিড সব থেকে কম গুরুত্বপূর্ণ। তাহলে এই ধারাবাহিকভাবে যদি অধ্যায়টা পড়ো তাহলে তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।